সিনিয়র একজন রসায়নের শিক্ষক আমাদের সম্মানিত বিমল দাদা। দাদা, আপনাকে স্বাগতম আমার আজকের এই আলোচনাতে। কেমন আছেন? আছি, ভালো আছি। সবার আগে তোমাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে এরকম একটা এপিসোডে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীর উদ্দেশ্যে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা দাদা, আমরা এই যে আলোচনাটায় বসেছি, আমাদের আলোচনাটার প্রধান বিষয় যেটা বা আমাদের উদ্দেশ্য যেটা, যে আমাদের রাজশাহী শহরে যে সকল শিক্ষকরা পড়ান তারা সবাই তাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন স্টুডেন্টদের যেন উপকার হয় সেটার জন্য। হ্যাঁ, কিছু ক্ষেত্রে মতবিরোধ থাকতেই পারে, আমরা সেদিকটাকে ইগনোর করলে মূল উদ্দেশ্য কিন্তু শিক্ষকদেরকে আমাদের যেটা উদ্দেশ্য সকল শিক্ষকের, যে শিক্ষার্থীদেরকে আমরা কোনো না কোনো ভাবে সাপোর্ট দেওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো দাদা, আপনি কত বছর ধরে এই শহরে রসায়ন শিক্ষানোর চেষ্টা করে যাচ্ছেন সেটা যদি বলতেন। আমি সত্যিকার অর্থে কি, যে আমি যদি শিখানোর বিষয়টা যদি বলি তাহলে এটা বলতে পারো যে আমার অনার্স ফার্স্ট ইয়ার থেকে। সাল থেকে? এটা 2000 সাল থেকে। 2000 তার মানে দীর্ঘ 26 বছর। 26 বছর। তাহলে তো আপনার বহু স্টুডেন্ট এখন তাদের কর্মজীবনের বলা যায় যে অর্ধেকেরও বেশি সময় পার করে ফেলেছে। আমার প্রথমের দিকে শিক্ষার্থী যারা, আমি বাসায় প্রাইভেট পড়াতাম মূলত, আমার প্রথম যে স্টুডেন্ট তার সন্তানকে আমি এবছর ইন্টারমিডিয়েট পড়াচ্ছি এবং আমার সেই স্টুডেন্ট সরকারি চাকরিজীবী, বলা যায় নাতি শিক্ষার্থী। শিক্ষার্থী এটা বলতে পারো। তাই তো হচ্ছে। দর্শকবৃন্দ, আমি বলে রাখি, আমি দাদার সরাসরি শিক্ষার্থী হওয়ার সুযোগ পাইনি, কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই আপনার কাছে তখন পড়তো। দাদা, আপনি মূলত তো রসায়নের শিক্ষক, রসায়ন শেখান আপনি। আমার জানার বিষয় হচ্ছে আপনি কোন ক্লাস থেকে মূলত এখন পড়াচ্ছেন? আচ্ছা, এখন আমি পড়াচ্ছি ক্লাস 9ম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক রসায়ন, যেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত। আচ্ছা, বেসিক্যালি আপনি 9, 10, 11, 12 পর্যন্ত পড়াচ্ছি। আপনি কি শুরু থেকে 9ম থেকে পড়ান না? না, আমি শুরু থেকে 9ম আমি পড়াই না। আমি যখন 2000 সালে যখন আমি অনার্সে পড়ি, তখন আমি যখন বাসায় প্রাইভেট পড়াতাম, তখন আমি ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীকেই আমি পড়াতাম। আচ্ছা, ব্যাচ করে আপনার শুরু কি 9 থেকে? না, 9 থেকে না, ব্যাচ করে শুরু 2015-16 দিক থেকে। এটা যাত্রাটা একটু একটু করে শুরু হয়, কিন্তু মূল পড়ানোটা শুরু হয় 2020 সাল থেকে, করোনার মধ্য থেকে। তাহলে আমি যতদূর আপনাকে চিনি বা আমার অনেক দর্শকরাও আপনাকে চেনেন, তারা কিন্তু এটা জানেন যে আপনি মূলত এইচএসসি লেভেলের কেমিস্ট্রি পড়িয়ে আপনার যতটুকু নাম, খ্যাতি, যশ, পরিচিতি সবই পেয়েছিলেন এবং পেয়ে গেছিলেন 20 সাল আস্তে আস্তে, কেননা সেই হিসাবে তো অনেক বছর আপনি পড়িয়ে ফেলেছেন। আমার জানার আগ্রহ যেটা, যে আপনি হঠাৎ করে 9ম 10ম শ্রেণীটায় শুরু করার আসল উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হচ্ছে, এটা বলতে পারো যে আমার একজন শিক্ষার্থী ছিল, তাকে আমি বাসায় পড়াতাম। তার বাবা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের সম্মানিত অধ্যাপক, উনি এখনো কর্মরত আছেন। ওনার বড় ছেলেকে আমি যখন পড়াতাম, তখন ওনার একটা ছোট ছেলে ছিল, সে তখন অনেক ছোট। আচ্ছা, অনেক ছোট। তো ওনার বড় ছেলেকে আমি যখন পড়াতে যেতাম, আমি অনেকগুলো প্রবলেম আমি ফেস করেছি তাকে নিয়ে, বেসিকের মৌলিক বিষয় অনেক প্রবলেম ফেস করতাম। আমি প্রত্যেকটা জায়গা তাকে সুন্দর করে আমি ওগুলো যখন বুঝিয়ে দিতাম, তখন আপা আমাকে একদিন বললেন, আমার ওই স্টুডেন্টের মা আমাকে বললেন যে, বিমল, তুমি এত সুন্দর করে আমার ছেলেকে এত কিছু সুন্দর করে 9-এর সাথে 10-এর সাথে রসায়ন বইয়ে ইন্টারমিডিয়েটের যে টপিকগুলো যে মিল আছে, তুমি যেভাবে দেখিয়ে দিচ্ছ, তো এই বিষয়টা তো তুমি চাইলে তো ক্লাস 9 থেকে শুরু করতে পারো। ওখান থেকে আপনার একটা আগ্রহ তৈরি হয়। আমার জানার আগ্রহটা সেটা হচ্ছে যে এই যে আপনি 9ম 10ম পড়াচ্ছেন, 11 12 পড়াচ্ছেন, পড়াতে গিয়ে অনেক কন্টেন্ট তো সিমিলার, কারণ আমরাও সায়েন্সের স্টুডেন্ট, আমরা জানি
দেখা যাচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এটা ক্লাস 8-এও থাকে, 9-এও থাকে, 11-12 যেও থাকে, এগুলো তো একদম মৌলিক বিষয়। তো আপনি যখন পড়াতে যান, পড়াতে গিয়ে এইচএসসির পড়া 9-10-এ চলে আসে না? মানে নিজের অজান্তেও তো অনেক সময় চলে আসার কথা। না, এখানে আসলে হয় কি যে আমার হয় না। আচ্ছা, আপনার হয় না, হয় না, আপনি হয়তো ব্রেক ধরে ধরে আগান, আগাই। কিন্তু যদি এমনটা হয়, এটা কি স্টুডেন্টের জন্য উপকারী হবে না এটা স্টুডেন্টের জন্য ক্ষতিকারক হবে এটা বলে দুটো আপনি? সাইড আছে, আচ্ছা, দুটো সাইড আছে। প্রথমে আমি যদি বলি যে ইন্টারমিডিয়েটের যে কন্টেন্ট এবং 9-10-এর যে কন্টেন্ট, দুটোর মধ্যে মৌলিক বিষয়ের অনেক কিন্তু মিল আছে, ঠিক আছে। কিন্তু আলোচনার জায়গাটা কিন্তু ভিন্ন। আচ্ছা, যেমন আমি একটু সহজ করে বলি, 9-এ যখন একটা শিক্ষার্থী যখন কেমিস্ট্রি শিক্ষা শুরু করে, এটাকে আমি আরেকটু পিছনে যাই, এটা আসলে শুরু হয় কিন্তু ক্লাস 8 থেকে। জি, তো 8 থেকে শুরু হয়, তো 8-এ কিন্তু একজন শিক্ষার্থী মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি, মিশ্র পদার্থ কি, মিশ্রণ কি, অণু, পরমাণু, ইলেকট্রন বিন্যাস, তারপরে পরমাণু মডেল সম্পর্কে ধারণা, প্রতীক, সংকেত, যোজনী, এগুলো কিন্তু তারা 8 থেকে কিন্তু শিখছে। শিখে, হ্যাঁ। কিন্তু আমি যতদূর জানি যে তুমি এই জায়গাগুলোতে স্টুডেন্টকে কিন্তু খুব সুন্দর করে বিষয়গুলো কিন্তু তুমি ক্লাসে ক্লিয়ার করে দাও, আমরা চেষ্টা যেটা আমি করি। আমার শিক্ষার্থীর কাছ থেকে এখন আমি মানে জানতে পারি। হ্যাঁ, ওরা আমাকে বলে, আমরা তো মূলত ক্লাস হ্যাঁ 8-এ এই জিনিসগুলো পড়ানো হয়। হয়, আমাকে কিন্তু স্টুডেন্টরা সেগুলো বলে। তখন আমি ওদেরকে বলি যে দেখো এই যে 9-এ এসেছো, দেখো তোমার কিন্তু এখন মৌলিক পদার্থ আসছে, যৌগিক পদার্থ আসছে, অণু এসেছে, পরমাণু এসেছে, মিশ্রণ এসেছে, ইলেকট্রন বিন্যাস এসেছে, রাসায়নিক বন্ধন এসেছে, রাসায়নিক বিক্রিয়া এসেছে, সবই থাকে, হ্যাঁ। সবই কিন্তু থাকে, কিন্তু আলোচনার জায়গাটা কিন্তু একটু কিন্তু পার্থক্য কিন্তু থাকে, এবং সেটা কিন্তু আচ্ছা, তাহলে আপনি একজন মানে অনেক অভিজ্ঞ শিক্ষক, রাজশাহীতে যারা রসায়ন শেখায় তাদের মধ্যে মানে মোস্ট সিনিয়র লিস্ট করলে আপনি কিন্তু শুরুর দিকেই নাম থাকবে, এটা হয়তো বা তোমাদের দোয়া, তাই ভালোবাসার, না? মানে অভিভাবকদের, দীর্ঘ অনেক পথ আপনি পাড়ি দিয়েছেন, হ্যাঁ বহু অভিভাবকদের বছর। এটা আস্থার জায়গা। হ্যাঁ, বহু বছর কন্টিনিউয়াসলি একইভাবে যাচ্ছেন। তো আপনার পরামর্শটা কি, যে আসলে নবম দশম শ্রেণীর বাচ্চাকে এইচএসসির পড়া এখনই পড়াই দেওয়া, এটা কি বাচ্চার উপরে মানে অবিচার হচ্ছে, না এটা তার জন্য ঠিকই আছে? যে আচ্ছা, এটাকে আমি দুই ভাবে ডিফার করি। আমি প্রথম ভাবে যেটা বলবো, এটা মোটেও উচিত না। কারণ তুমি যেহেতু ফিজিক্স শিখাও, তুমি এটা ভালো বুঝবে আমার এই সেন্টেন্সটা। লোড ক্যাপাসিটি বলে একটা শব্দ আছে, রাইট, লোড ক্যাপাসিটির বাইরে কখনোই লোড দেওয়া যাবে না, ওভারলোড করা যাবে না। ওভারলোড করা যাবে না। তে এই জায়গাটাও ঠিক এক, কারণ রসায়ন হচ্ছে কি যে এমন একটা বিষয়, এটা দিনে 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 এটাকে শিখতে হয়। আচ্ছা, হ্যাঁ, আমি এই দিনে দিনে বলা থেকে আমি আপনাকে আপনারই একটা পার্সোনাল কোশ্চেন করছি, যে আপনি শিক্ষক হিসাবে যখন আপনি পড়ান, এই যে বললেন যে দিনে দিনে ধীরে 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 বিষয়টা শিখতে শিখতে হয়, হয়। তো একটা অধ্যায় নবম দশম শ্রেণীতে বা নবমে যদি আমরা প্রাইমারি স্টেজ বলি, কারণ আমাদের তো একটা ট্রানজিট পয়েন্ট হচ্ছে 9, ওখান থেকে তো সায়েন্সটা প্রত্যেকটা পার্ট ভাগ হয়ে যায়, এইটা যেমন বিজ্ঞানের একটা বই থাকে। তো এই যে আপনি যেটা বলছেন যে খুব স্লো, ধীরে বুঝিয়ে একটা বাচ্চাকে সামনে নিয়ে যেতে হবে, তো এই যে একটা চ্যাপ্টার আমরা পড়ান আপনারা বা আমরাও যদি পড়াই, আপনার পরামর্শ কি যে শুরুতে আমরা খুব গতির সাথে তাড়াতাড়ি বই শেষ করে দেওয়াটাই উচিত, নাকি একটু সময় নিয়ে বাচ্চাটাকে বুঝিয়ে সে যেন পারে এই ব্যবস্থা করে আগানো, মানে আপনার পরামর্শটা কি? আমার পরামর্শটা হচ্ছে যে যে কোনো কাজের একটা উদ্দেশ্য থাকে, সেটা আমি পড়াশোনা করি, আমি ব্যবসা করি, আমি গল্প করি, আমি উপন্যাস পড়ি, উপন্যাস লিখি, প্রত্যেকটা কাজের কিন্তু একটা উদ্দেশ্য থাকে। তা আগে একজন শিক্ষার্থীকে এবং অভিভাবককে স্থির করতে হবে যে আমার সন্তানকে নিয়ে বা শিক্ষার্থীকে চিন্তা করতে হবে যে আমার জীবনের লক্ষ্যটা কি। রাইট, লক্ষ্যটা যদি এমন হয় যে না আমার শুধু পাস করলেই হবে, এ প্লাস পেলেই এ হবে, প্লাস পেলেই হবে, আমার একটা সার্টিফিকেট পেলেই হবে, আমার জীবনের আর কোনো উদ্দেশ্য নাই, তাহলে সে যে কোনো ভাবে সে সার্টিফিকেট পেতে পারে, যে কোনো ভাবে সে এ প্লাস পেতে পারে, এটা একটা বিষয়। আর আরেকজন অভিভাবক এবং শিক্ষার্থী যদি মনে করে যে না আমার সন্তান, শিক্ষার্থী যদি মনে করে যে আমি ভবিষ্যতের জন্য আমি কিছু করব,
রাইট, তো শিক্ষা জিনিসটা হচ্ছে চমৎকার কথা। সাধনার জায়গা। সাধনা যেমন একদিনে হয় না, শিক্ষার জায়গাটাও কিন্তু একদিনে হয় না। তো এই রসায়নের বিষয়টা হচ্ছে ঠিক ওটাই, রসায়নের অনেকগুলো মৌলিক বিষয় থাকে। মৌলিক বিষয়গুলোর মধ্যে একটা যেটা বিষয় হচ্ছে ভাষা একটু ভিন্ন, কারণ আমরা রসায়নের বিষয়টাকে 4টা যুগে আমরা পেয়েছি। এই 4টা যুগের 4 রকমের ভাষা থেকে কিন্তু এসেছে, যেমন ল্যাটিন এসেছে, গ্রিক এসেছে, আরবি এসেছে, আধুনিক যুগে এসে এগুলো ইংরেজিতে হয়ে গেছে। তো এই যে এতগুলো ভাষা, এখনো কিন্তু অনেক রসায়নের অনেক শব্দ ল্যাটিনে আমরা পড়ি, আরবিতে পড়ি, গ্রিকে পড়ি, অধিকাংশগুলো এখন ইংরেজিতে পড়ছি। কিন্তু এই যে ভাষার যে অর্থগুলো, মিনিং গুলো, এগুলো একটা শিক্ষার্থী ক্লাস 9-এ কিন্তু উঠে প্রথম কিন্তু তারা শিখতে শুরু করে, পরিচয় হয়, মানে সরিয়া সরিয়া থেকে। যে তুমি কতটুকু রসায়ন শিখবে এটা কিন্তু তোমার নির্ভর করবে 9 থেকে তুমি কতটা কোন বিষয়ের উপরে, কোন চ্যাপ্টারের উপরে কতটুকু সময় দিচ্ছ তার উপরে। আচ্ছা দাদা, এখানে একটা বিষয় যে আমাদের মানে প্রত্যেকটা শিক্ষার্থীর এবং অভিভাবকদের, আমরা যখন পড়াশোনা করি বা আমাদের সন্তানদেরকে পড়াই, আমাদের কিন্তু একটা লক্ষ্য থাকে যে ভবিষ্যতে আমার বাচ্চাটা অমুক জায়গায় ভর্তি হবে, সেটা মেডিকেল সায়েন্স পড়ুক বা ইঞ্জিনিয়ারিং পড়ুক। সেক্ষেত্রে রসায়ন তো একটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা অ্যাডমিশন টেস্টের জন্য। তো আমি যেটা জানতে চাচ্ছি, যেহেতু আপনার অ্যাডমিশনের স্টুডেন্টদের নিয়েও কাজ করার অনেক অভিজ্ঞতা আছে এবং আমি জানি আপনি একটা মেডিকেল অ্যাডমিশন কোচিং সেন্টারের পরিচালকও ছিলেন, চালাতাম। হ্যাঁ, রাজশাহী ব্রাঞ্চ চালাতাম। তো সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে অ্যাকচুয়ালি কেমিস্ট্রিটা মানে মেডিকেল সায়েন্স যারা পড়বে আর ইঞ্জিনিয়ারিং যারা পড়বে, এদের এই দুই সেক্টরের মধ্যে, বা ইউনিভার্সিটি লেভেলও ঠিক আছে, কিন্তু ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে পড়তে চাইলেই কেমিস্ট্রির জন্য সর্বোচ্চ ফোকাস অন করাটা, মানে আমরা যতদূর দেখে এসেছি। তো এই যে 3টা ক্যাটাগরি, যে ইউনিভার্সিটি লেভেলের জন্য একরকম, মেডিকেল সায়েন্সের জন্য একরকম, ইঞ্জিনিয়ারিং এর জন্য একরকম, এই 3 সেক্টরের মধ্যে কোন জায়গাটায় রসায়নটা সবচেয়ে বেশি মানে কি বলবো ভূমিকা রাখে বা প্রেসারায় তৈরি করে এই জায়গাটাতে আমি একটু বলে নিই যে আমাদের সাধারণত শিক্ষার্থী এবং অনেক শিক্ষকের মধ্যেও এবং অনেক অভিভাবকের মধ্যেও আমাদের একটা মিথ আছে। আচ্ছা, সেটা কেমন আমি বলি, যে কেউ যদি মনে করে যে ইঞ্জিনিয়ারিং পড়বো তার মানে আমাকে ম্যাথ ভালো পারতে হবে, হ্যাঁ, তার মানে যে ম্যাথ ভালো সে ইঞ্জিনিয়ারিং পড়বে। ওই এরপরে যে অ্যাডমিশন পরীক্ষা দেয়নি সে কিন্তু বুঝবে না। তো ওই জন্য আমি মিথ ধারণাটাকে ক্লিয়ার করি যে ম্যাথ যে ভালো পারে বা ম্যাথ যে ভালোবাসে তার মানে তাকে ইঞ্জিনিয়ার হতে হবে। যে বায়োলজি ভালো বোঝে, বায়োলজি ভালো পারে, তাকে মেডিকেল সায়েন্স করতে হবে। আর যে দুটার কিছুই পারে না সেই ইউনিভার্সিটিতে পড়বে। এই যে একটা মিথ, আসলে বিষয়টা তা না। বাস্তবতাটা হচ্ছে যে বুয়েট প্রিপারেশন নেবে তাকে যত মার্কের ম্যাথ পরীক্ষা দিতে হয়, সমান মার্কের ফিজিক্স পরীক্ষা দিতে হয়, সমান মার্কের কেমিস্ট্রি পরীক্ষা দিতে হয়। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার যে আর্কিটেকচারে যে পড়ে তাকে কিন্তু বাধ্যতামূলক কিন্তু ছবি যেমন আঁকতে হয় এবং কেমিস্ট্রিতে কিন্তু তাকে মেজর কিন্তু ভালো করতে হয়। এরপরে আমি মেডিকেলের বিষয়টা আমি আসি। মেডিকেলে যেটা হয় কি যে বায়োলজি পারলে মেডিকেলে হয়ে যাবে না, বায়োলজি একটা পার্ট, সেটা কতটুকু বর্তমান কারিকুলাম অনুযায়ী যদি আমি বলি যে মেডিকেলের যে ভর্তি পরীক্ষাটা হয়, বায়োলজি অর্থাৎ বোটানি এবং জুলজি মিলে টোটাল মার্ক হচ্ছে 30%, 25% কিন্তু কেমিস্ট্রি, আচ্ছা আচ্ছা, জাস্ট 5% কিন্তু ডিফার করে। এখন ইউনিভার্সিটিতে যদি আসি, যেমন তুমি ফিজিক্সে তুমি পড়াশোনা করেছো, তুমি নিজেও জানো যে তুমি যখন ফিজিক্স পড়তে গেছো তোমাকে কিন্তু কেমিস্ট্রি পড়তে হয়েছে, প্রথম 2 বছর পড়তে হয়েছে। এবারটা যে বায়োলজিক্যাল সায়েন্স পড়ে তাকেও কিন্তু কেমিস্ট্রি পড়তে হয়, ম্যান্ডেটরি। আর কেমিস্ট্রির নাম আছে এমন ডিপার্টমেন্টে ভর্তি হলে কেমিস্ট্রি তো পড়তেই হবে। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদেরকেও কিন্তু কম্পালসারি কিন্তু কেমিস্ট্রি কিন্তু কি 1-2 ইয়ার কিন্তু কি পড়তে হয়। আবার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তো আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তো আলাদা, তারপরে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু আলাদা, এগুলো তো আছে, আলাদা আছে, লেদার টেকনোলজি তারপরে আলাদা আছে। তার মানে কেমিস্ট্রি সর্বব্যাপী। গেম কিন্তু উইন করে কেমিস্ট্রি। যে ম্যাথ ভালো বোঝে, যারা বইটা চান্স পাবে কম বেশি সবাই কিন্তু ম্যাথ পারে, কিন্তু সবাই কিন্তু কেমিস্ট্রি পারে না। যে কেমিস্ট্রি মোটামুটি ভালো বোঝে,
বেসিক জিনিসগুলো সে 9 থেকে ধীরে ধীরে শিখে গেছে, সময় নিয়ে শিখে গেছে, আস্তে আস্তে শিখেছে, প্রত্যেকটা বিষয় অল্প অল্প করে কি শিখেছে, সময় আস্তে আস্তে দিয়েছে, সময় নিয়ে শিখেছে, বারবার কি করেছে, বিষয়বস্তুগুলো বুঝেছে, লিখেছে, পড়েছে, প্র্যাকটিস করেছে, চিন্তা করেছে, তারাই দেখবে বুয়েটে কিন্তু ভালো করে গেছে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু আমি, আমার ছেলেটা এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সে অ্যাডমিশনটা হয়ে গেলে আমার ইচ্ছা আছে যে আমি কিছু বিষয়কে নিয়ে আমি চিন্তা করছি, এবং প্রথমে যে চিন্তাটা করব যে এই যে ক্লাস 8 থেকে যে কেমিস্ট্রির জায়গাটা শুরু হচ্ছে, তে ক্লাস 8 এর বইটা তুমি আমাকে দিয়েছো, তুমি হয়তো ভুলে গেছো যে তুমি ক্লাস 8 এর একটা বিজ্ঞান বই কিন্তু আমাকে দিয়েছো। আমি বইটা, একটা বই আছে, আমি পড়েছি বইটা, এবং তোমার বইটা কিন্তু অনেক রিচ, অনেক রিচ বই, অনেক সুন্দর লেগেছে আমার। আমি সেখান থেকে আমি ফিল করেছি যে আমারই ছোট ভাই এত সুন্দর একটা বই করেছে। তে আমি চাই যে বইটা, তোমার যে বইটা, এই বইটাকে আমি মডেল ধরে, তোমার যদি অনুমতি থাকে আমি চেষ্টা করে দেখবো। বই তো সার্বজনীন, হ্যাঁ আমি দেখবো, কিন্তু তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তোমার ক্লাস 8 এর বিজ্ঞান বইটার জন্য। আমার এত ভালো লেগেছে যে এটা অকল্পনীয়, মানে আমার যতটুকু, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু দেখেছি, এক্সিলেন্ট বইটা হয়েছে। তা আমি চাই যে এটা উত্তরোত্তর সাফল্য আমি কামনা করি, এবং আমি চাই যে আমি আর 2-3টা বছর পর হয়তোবা আমি এরকম একটা বইয়ের প্রতি আমি অবশ্য আমরা মনোযোগী হব, এটা দাদার কাছ থেকে চাই যে আমি একটু মনোযোগী হব। উনি এই কাজটা উপহার দিবেন আমাদেরকে। আমরা দাদার সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমরা চাই উনি দীর্ঘদিন আমাদের সাথে থাকুক, এভাবেই হাস্যোজ্জ্বল ভাবে থাকুক, পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের পাঠদান করে যান, রসায়ন শিখিয়ে যান। পাশাপাশি দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমার এখানে আসার জন্য, আমার সম্মানিত অভিভাবকদের, শিক্ষার্থীদের জন্য আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা কি প্ল্যাটফর্মে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আবার আসবেন, আমরা তোমার এবং তোমার প্রতিষ্ঠানের সর্বাত্মক মঙ্গল কামনা করি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।